আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থেকে আমি মাইক্রোসফট অফিস নিয়ে একটি সিরিজ টিউটোরিয়াল বানাতে যাচ্ছি, যেখানে থাকবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। এই তিনটে প্রোগ্রামকে নিয়ে আমরা একটি সিরিজ টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। যাদের মাইক্রোসফট অফিস এখনও ইনস্টল করা নেই, তারা গুগলে গিয়ে সার্চ করুন মাইক্রোসফট অফিস 365 অথবা 2016 অ্যাবভ বললাম এই জন্য যে যারা 2016 এর নিচের ভার্সন ব্যবহার করেন তাদের সাথে আমাদের টুলগুলো কিছুটা অমিল দেখা দিতে পারে। এই জন্য চেষ্টা করবেন 2016 অথবা এর উপরের ভার্সনগুলো ব্যবহার করে, তাহলে আমি যেগুলো দেখাবো সেম টু সেম আপনারা সুন্দরভাবে কাজ শিখতে পারবেন। আর হ্যাঁ, যারা মাইক্রোসফট অফিস ডাউনলোড এবং ইনস্টলেশনের প্রক্রিয়া নিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, তাদের জন্য আমি একটি ইউটিউবে ভিডিও পাবলিশ করবো, যেখানে মাইক্রোসফট অফিস কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টলেশন করবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো এখন চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা স্টার্ট মেনু থেকে সার্চ করবেন ওয়ার্ড। যদি ইনস্টল করা থাকে আপনাদের এইরকম ওয়ার্ড সফটওয়্যার আসবে, এখানে ক্লিক করে আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো প্রথমে আসি এর ইউজার ইন্টারফেস নিয়ে। এখানে আপনার বাম পাশে হোম, নিউ, ওপেন, অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশনস ইত্যাদি মেনু রয়েছে এবং ডান পাশে আমাদের কিছু প্যানেল রয়েছে। যেমন হোম ট্যাবের আন্ডারে নিউ সেকশনে গেলে এখানে আমাদের কিছু টেমপ্লেট দেওয়া থাকবে, যেখান থেকে আমরা নতুন একটা ডকুমেন্ট নিতে পারি, ডকুমেন্ট সংযোজন করে নিতে পারি। এবং তার নিচে রিসেন্টলি কিছু ওপেন করা ডকুমেন্টের লিস্ট দেখাবে, চাইলে সেখান থেকে আপনি কোনো কিছু সার্চ করে নিতে পারেন। দেন এরপরে আছে আরেকটি ট্যাব পিন। এখানে যদি কোনো রিসেন্টলি ডকুমেন্ট আপনাকে রেগুলার কাজ করা লাগে, সেটাকে যদি আপনি পিন করে রাখতে চান যেন সামনে থেকে না হারাইয়া যায়, সেজন্য আপনি চাইলে এখানে ডান পাশে ছোট শেয়ারের পরে দেখতে পারেন পিন বাটন রয়েছে, এখানে ক্লিক করলে সেটা পিন হয়ে যাবে। ফলে যতই আপনি ডকুমেন্ট ওপেন করুন বা ক্লোজ করুন, হাজার হাজার ডকুমেন্ট, তো আপনার পিন করা আইটেমটি কখনো হারাবে না। বা এখানেও যদি সহজে চোখে না পড়ে, পিন সেকশনে গেলে এখান থেকে আপনি খুঁজে পাবেন। এবং শেয়ার উইথ মি, এটি হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টের সাহায্যে আপনার প্রজেক্ট যদি আপনাকে কেউ শেয়ার করে আপনার ক্লাউড ড্রাইভে, তো এখানে আপনি সেগুলো দেখতে পারবেন। এইগুলো আমাদের হোম ট্যাব। এরপর আছে নিউ গেলে জাস্ট আমাদের এখানে নিচের দিকে কিছু টেমপ্লেট দেখাবে। তো এখান থেকে চাইলে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। এরপরে আছে ওপেন সেকশনে গেলে রিসেন্টলি আপনার কিছু ডকুমেন্টের লিস্ট এখানে দেখাবে, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অথবা ফোল্ডার সেকশন থেকে রিসেন্টলি ওপেন করা ফোল্ডারগুলো আপনি এখানে দেখে নিতে পারেন। সেই ফোল্ডারের উপর ক্লিক করে এখানে ডকুমেন্টগুলো আপনি খুঁজে নিতে পারেন। এরপরে অ্যাড এ প্লেস, আপনি এক্সিস্ট কোনো একটা এখানে আরেকটা নতুন কোনো প্লেস অ্যাড করতে পারেন, যেমন ওপেন টেক্সট, কন্টেন্ট ক্লাউড বা ওয়ান ড্রাইভ ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলো চাইলে এখানে অ্যাড করতে পারেন। এরপরে ব্রাউজ, আপনি ম্যানুয়ালি কোনো ফাইল বা ওপেন ডায়লগ বক্সের সাহায্যে ম্যানুয়ালি কোনো ফোল্ডারে গিয়ে নির্দিষ্ট ফাইলটি ওপেন করে নিয়ে আসতে পারেন। এরপরে রয়েছে অ্যাকাউন্ট, আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টের ডিটেইলস। দেন ফিডব্যাক, এটাকে ফিডব্যাক পাঠাতে চাইলে এখান থেকে ফিডব্যাক পাঠাইতে পারেন, অথবা অপশনস থেকে আমরা অফিসটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি রিসেন্টলি হোম ট্যাবের কাজ। তো আমরা নিউ সেকশনে গিয়ে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ইন্টারফেসটা মোটামুটি এরকম। আমরা এটিকে যেহেতু একটি টিউটোরিয়ালে এটি শেষ করা সম্ভব হবে না, তাই আমরা এটিকে সেপারেট করে নেব। একটি টিউটোরিয়ালে 2টা করে ফেস অথবা 3টা করে ফেস দেবো। ফর এক্সাম্পল, এটা ফেস 1 এবং এটা ফেস 2 এবং এটা ফেস 3। তো চলুন আমরা প্রথমে ফেস 1 দেখি। ফেস 1-এ আছে পেস্ট, কাট, কপি অ্যান্ড ফরম্যাট পেইন্টার। তো এই চারটি নিয়ে আজকে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। অলরাইট গাইস, আমি এখানে কিছু লিখে নেই আগে। ওকে গাইস, তো আমরা ফেজ 1-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা উল্টা দিক থেকে শিখবো। যেমন আমাদের শুরু কথা ছিল পেস্ট অপশন থেকে, বাট আমরা এখানে ফরম্যাট পেইন্টার থেকে শিখবো। প্রথমে ফরম্যাট পেইন্টার, দেন কপি, দেন কাট, দেন পেস্ট। ওকে, প্রথমে আসি ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারের কাজটা আসলে কি, এটার সহজ ভাষায় বলতে গেলে এটার শুধুমাত্র লেখা অর্থাৎ টেক্সট ছাড়া বাকি যে ফরম্যাট আপনি প্রয়োগ করেছেন কোনো সেন্টেন্স বা কোনো লাইন বা কোনো প্যারাগ্রাফের ওপর, সম্পূর্ণ ফরম্যাটটাকে কপি করে অন্য এক জায়গায় আপনাকে দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র লেখা ছাড়া। বাই ডিফল্ট আমরা যদি কোনো লাইনকে কপি করি বা কোনো কিছুকে কপি করে দেন পেস্ট করলে এটা সেম টু সেম আসে। বাট ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে লেখাগুলো আগেরগুলোই থাকবে, জাস্ট সেম ফরম্যাটটাকে আপনাকে অন্য জায়গায় দেওয়া হবে। ফর এক্সাম্পল, আমাদের এই 3 নাম্বার প্যারাগ্রাফটা, এটাকে আমরা এইরকম বানাবো, এটার মতো বানাবো। সেজন্য আমাদের সেই ফরম্যাটের ভিতরে মাউসটা রেখে দিতে হবে, কার্সরটা রেখে দিতে হবে, যেখান থেকে আমরা ফরম্যাটটা কপি করব। যেহেতু আমি এই লাইন থেকে এই ফরম্যাটটা কপি করবো, এরকম সিমিলার এরকম হবে, সেজন্য আমরা এই ফরম্যাটের
এই লাইনের যে কোনো এক জায়গায় কার্সরটাকে রেখে দেবো, এরপর ফরম্যাট পেইন্টারে ক্লিক করে ব্রাশ টুলটা অ্যাক্টিভেট করে নেব। তাহলে এটাকে যখন অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার কার্সরের চেহারা দেখবেন, কার্সরের সাথে একটি ব্রাশ আইকন রয়েছে, তারপর আপনি যতটুকুকে ড্র্যাগ করবেন সম্পূর্ণ লেখাটা আপনার ওই রকম হয়ে যাবে, সেম টু সেম। ফর এক্সাম্পল আমরা যদি এইরকম লেখা এটাকেও বানাইতে চাই, এরকম যদি ম্যানুয়ালি করতে চাই, এখানে ফন্ট খোঁজা লাগবে, ফন্ট সাইজ ঠিক করা লাগবে, কালার ঠিক করা লাগবে ইত্যাদি, এক্ষেত্রে একটু সময়ব্যাপী কাজ, এটা অনেক সময় লাগবে। তো এটা আমরা শর্টকাটে করতে পারি। প্রথমে আমরা সেই সেন্টেন্সের ভিতরে বা সেই প্যারাগ্রাফের ভিতরে আমরা কার্সরটাকে রেখে দেবো, দেন ফরম্যাট পয়েন্টারে ক্লিক করে ব্রাশ টুল অ্যাক্টিভেট করে নেব, দেন তারপর আমি একটা সম্পূর্ণ ট্র্যাক করব। দেখতে পাচ্ছেন সেম টু সেম হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ফরম্যাট টুলের কাজ। এরপরে আসে আমরা কপি। বাই ডিফল্ট আমরা কপি মানে জানি একই জিনিস একের অধিক, অর্থাৎ এটা ইনফিনিটি, লাখ লাখ কোটি কোটি পর্যন্ত যেতে পারে। যাই হোক, আমরা ফর এক্সাম্পল এই লাইনটাকে কপি করব, এটাকে আমরা পেস্ট করব, এটাকে সিলেক্ট করে নিলাম, দেন কপি করার পর আমাদের কি করা লাগে, পেস্ট। আমরা বাই ডিফল্ট যদি পেস্টে ক্লিক করি সেম টু সেম হয়ে যাবে। আমরা পেস্ট এক প্রকার জানলেও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট আছে 4 রকমের পেস্ট অপশন রয়েছে, তো আমি 4টা এক্সপ্লেন করছি। তো প্রথমে আমি লাইনটাকে কপি করে নিব, দেন প্রথম পেস্ট যেটির অপশন রয়েছে সেটি হচ্ছে আমাদের বাই ডিফল্ট পেস্ট, যেটা কন্ট্রোল ভি চাপলে অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। ভি চাপলে যে অ্যাকশনটা হয় এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট পেস্ট। বাট ফার্স্টে পেস্ট অপশন রয়েছে কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ আমাদের ডিফল্ট পেস্ট অপশনই এটি, কন্ট্রোল ভি চাপলে যেটি হয় এটি হচ্ছে আপনার সোর্স ফরম্যাট যে অবস্থা থাকবে সেই অবস্থায় এটিকে পেস্ট করিয়ে দিবে। এরপর সেকেন্ড অপশন রয়েছে আমাদের মার্জ ফরম্যাটিং, অর্থাৎ এই লেখাটা নতুন ফরম্যাটের সাথে মার্জ হয়ে যাওয়ার চেষ্টা করবে। ফর এক্সাম্পল আমি এই যে এখান থেকে এখানে বাই ডিফল্ট যদি আমরা যদি এই লাইনটা এখানে কন্ট্রোল ভি চাপে পেস্ট করি, তাহলে এটার সাথে এই ফরম্যাট মিলবে না। এটার সাথে মিলানোর জন্য আমরা পেস্টের ডাউন অ্যারো থেকে আমরা এখানে মার্জ ফরম্যাটিং এ ক্লিক করবো। তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা মোটামুটি আপনার প্যারাগ্রাফের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছে। তারপর আপনারা এখান থেকে আপনাদের কেসটা পরিবর্তন করে দিলেই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একদম প্যারাগ্রাফের সাথে মিশে গিয়েছে। এটা হচ্ছে মার্জ ফরম্যাটিং, নতুন ফরম্যাটের সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে। এরপরে আছে আমাদের পিকচার। লেখাটাকে আপনি একটা পিকচার রূপে পেস্ট করে নিতে পারবেন। পিকচার রূপে পেস্ট করার পর এটিকে আর মুভমেন্ট করানো যাবে না, এটি লেখা পরিবর্তন করানো যাবে না, বাট মুভমেন্ট করতে পারবেন। তার কোনো লেখার পরিবর্তন করতে পারবেন না, কালার পরিবর্তন করতে পারবেন না। স্বাভাবিকভাবে একটা পিকচারে যে অ্যাবিলিটি থাকবে, তখন আপনি এটাকে পিকচার রূপে কনভার্ট করার পর এটাতেও সেম অ্যাবিলিটি বিরাজ করবে, কোনো পার্থক্য আসবে না। এবং আমাদের সর্বশেষ 4 নাম্বার যে অপশনটি, এটা হচ্ছে কিপ টেক্সট অনলি, অর্থাৎ এটা শুধুমাত্র লেখাটাকে দিবে, কোনো ফরম্যাট দিবে না। নতুন একটা লেখা লিখলে যেমন ফরম্যাটের আসে ঠিক তেমনই আসবে, এখান থেকে শুধুমাত্র লেখাটা আসবে, কোনো ফরম্যাট হবে না, আসবে না। তো এই হলো আমাদের ফেজনের প্রথম 3টে টুল। এবং কাট মানে তো জানি আমরা কোনো লাইনকে সম্পূর্ণরূপে কাট করে নিয়ে তারপর যেখানে দরকার আমরা সেখানে পেস্ট করে দিতে পারি। সেটা হতে পারে পিকচার আকারে বা কিপ সোর্স ফরম্যাটিং বা অথবা মার্জ ফরম্যাটিং, যেভাবে খুশি আমরা পেস্ট করে নিতে পারি, ঠিক আছে। তো এই গেল আমাদের ফেজ 1। তো চলুন ফেজ 2 সম্পর্কে জানা যাক। তো ফেজ 2তে আমাদের প্রথমে রয়েছে ফন্ট বক্স। এখানে আমাদের ফন্ট রয়েছে, আমি একটু ফরম্যাট নিয়ে এসে এখানে, ওকে। প্রথমে রয়েছে ফন্ট বক্স। এখানে আমরা যদি কোনো লেখাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটি ফন্ট নির্বাচন করে আমাদের লেখার ধরন সেই ফন্টের মতো হয়ে যাবে। ফর এক্সাম্পল এখান থেকে আমি কোল পেন্স এটা সিলেক্ট করলে আমার লেখার ফন্ট স্টাইলটা সেই রকমই হয়ে গেল। এরপরে আছে ফন্ট সাইজ। ফন্ট বক্সের সাথে একটি ফন্ট টেক্সট বক্স দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সংখ্যা লেখা আছে, এটা হচ্ছে আপনার সিলেক্টেড লেখার সাইজের পরিমাণ নির্ধারণ করে দিবে। ফর এক্সাম্পল এখানে 20 লিখলে আপনার লেখার সাইজ 20 হয়ে যাবে। অথবা এখানে আপনি যে কোনো সংখ্যা, যেহেতু নিচে ডট 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 ইনফিনিটি নাম্বার দেওয়া আছে, আপনি এখানে চাইলে যে কোনো সংখ্যা লিখে লেখার আকার নির্ধারণ করতে পারেন। ফর এক্সাম্পল 14 পরে 16 আছে, আমি যদি চাই এখানে 15 দিয়ে ইন্টার চাপার পর আমার লেখার সাইজটা 15 হয়ে গেছে। তো এরপর আছে ইনক্রিজ ফন্ট সাইজ। ফন্ট সাইজটাকে সে এই টুলটা ধীরে ধীরে একটু বড় করে দিবে। এখানে যে সাইজ আছে সেই সাইজের উপর ডিপেন্ড করে আপনাকে লেখাগুলো বড় করে দিবে। ফর এক্সাম্পল 8, এরপরে আসবে 9, 10, 11, 12, 14, 16, 18, এভাবে ধীরে ধীরে লেখাকে বড় করবে। আরেকটা আছে ডিক্রিজ ফন্ট পাশে, এটা ঠিক তার বিপরীত। এটা হচ্ছে আপনার লেখাটাকে ঠিক একইভাবে এই সাইজ অনুযায়ী ধীরে ধীরে ছোট করে দিবে। যতটাতে মনে করেন আপনার ফরম্যাটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে তখনই আপনি এটাকে সেই পর্যায়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে ধীরে ধীরে কাজ করা। এটা যারা প্রফেশনালি কাজ করেন তাদের এটা খুব বেশি ভালো কাজে দেয়, ওকে।
এরপরে আছে চেঞ্জ কেস। এই কেসটা হলো ফর এক্সাম্পল আমি কোনো একটা শব্দ বা কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ড আমি ফুল ক্যাপিটালে লিখতে চাই বা লেখার ক্যারেক্টারগুলো আকার পরিবর্তন করতে চাই, সেজন্য আমাদের এই চেঞ্জ কেস। ফর এক্সাম্পল আমি যখন ম্যানুয়ালি টাইপ করি লেখার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবসময় সব ক্যাপিটাল স্মল লেটার অক্ষর লিখি, যেটা সেন্টেন্সের রুলস ফলো করে না। আমরা জানি সেন্টেন্সের রুলস ফলো করতে হলে প্রথম শব্দের অক্ষর, একটি সেন্টেন্সের প্রথম শব্দের অক্ষর অবশ্যই ক্যাপিটাল হতে হবে, যেটা আমরা লিখি নাই। তো এটাকে যদি আমরা মেনটেন করতে চাই সেজন্য আমরা পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেব, দেন এখান থেকে আমরা সেন্টেন্স কেস দিলে আমাদের এটা সেন্টেন্স কেস, অর্থাৎ প্রত্যেকটা একটি সেন্টেন্সের প্রথম শব্দের অক্ষরগুলো ক্যাপিটাল হবে। এরপরে আছে লোয়ার কেস, অর্থাৎ সমস্ত কিছু আপনার স্মল লেটারের হয়ে যাবে। এরপর আছে আপার কেস, সমস্ত কিছু আপনার ক্যাপিটাল অক্ষরের হয়ে যাবে। এরপরে আছে আপনার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর আপনাদের ক্যাপিটাল হবে। ফর এক্সাম্পল আমি মেইন হেডলাইনটা এমন করব, তো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে আমাদের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে। আরেকটা আছে টগল কেস, যেটা আমাদের খুব বেশি কাজে লাগে না, ইউজলেস বলতে পারেন। সেটা হচ্ছে এই টগল কেস, সেটাতে ক্লিক করলে প্রথম অক্ষর ছোট হবে এবং বাকিগুলো বড় হাতের হবে, যেটা আমি মনে করি অন্তত ইউজলেস। তো এই গেল চেঞ্জ কেস। এরপর আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এই টুলটার কাজ হচ্ছে আপনি যত ফরম্যাট যেভাবে সাজাইছেন সেটা যদি অনায়াসে রিমুভ করতে চান, নতুন করতে চান একদম ফরম্যাটটা, সেজন্য ক্লিয়ার অল ফরম্যাটিং টুলটা লাগবে। ফর এক্সাম্পল এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছেন, এটা এখন আপনি জমা দিবেন, সেক্ষেত্রে দুইটা তো একই হওয়া যাবে না, একই হলে তো দুইটা ধরা খেয়ে যাবেন। এজন্য আপনি কিছুটা হলো সেপারেট বা অন্যরকম দেখানোটা উচিত। সেজন্য যদি সম্পূর্ণ ফরম্যাটটাকে রিমুভ করতে চান লেখা ঠিক রেখে, সেজন্য সবকিছু সিলেক্ট করে নেবেন। সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর দেন ক্লিয়ার অল ফরম্যাটিং এই ব্রাশ টুলে ক্লিক করে দিবেন, তাহলে সমস্ত লেখা অর্থাৎ সমস্ত ফরম্যাট রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র লেখাগুলো রেখে। এরপর আপনি চাইলে আপনার মনের মতো করে ফরম্যাটটিকে সাজিয়ে জমা দিতে পারেন। তো এই হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং টুলের কাজ। এরপর আমরা যদি সেকেন্ড লাইনে লক্ষ্য করি, ছোট ছোট কয়েকটা টুল রয়েছে, যেমন ফার্স্ট যে অপশনটা রয়েছে এটা বোল্ড, কন্ট্রোল ভি চাপলেও বোল্ড হবে, অথবা এই বি আইকনে ক্লিক করলে লেখাটাকে বোল্ড হয়ে যাবে। ওয়েট, ওকে। ফার্স্ট বোল্ড অপশনের জন্য আপনি এখান থেকে লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে বিতে প্রেস করবেন, অথবা কন্ট্রোল বি চাপবেন কিবোর্ড থেকে, তাহলে লেখাটাকে বোল্ড হয়ে যাবে। এরপর রয়েছে ইটালিক, কন্ট্রোল আই অথবা আই সিম্বলে প্রেস করলেই ইটালিক হয়ে যাবে। এরপর রয়েছে আন্ডারলাইন, আন্ডারলাইন বাই ডিফল্ট কন্ট্রোল ইউ প্রেস করলেই হয়ে যাবে, অথবা এখানে ইউ সিম্বলে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। তবে আন্ডারলাইনে কিছু অ্যাডভান্স ক্যাটাগরি রয়েছে, যেমন আন্ডারলাইনের ডাউনের ক্লিক করলে কিছু আন্ডারলাইনের শেপ ধরন দেখতে পারবেন যে কেমন আন্ডারলাইন দরকার। ফর এক্সাম্পল আমার এই কাটা 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 এটা দরকার, এবং আন্ডারলাইনে চাইলে আপনি কালারও পরিবর্তন করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন আপনি, এবং মোর আন্ডারলাইন্স থেকে আরো সম্পূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন। এটি নিয়ে আমি যেগুলো ছোট ছোট গুরুত্বপূর্ণ টুলস রয়েছে এগুলো নিয়ে আমি ছোট ছোট করে একটি ভিডিও করে আলাদাভাবে ইউটিউবে পাবলিশ করব। তো যাই হোক, এগুলো জাস্ট টুল সম্পর্কে আমি আপাতত সিরিজ টিউটোরিয়ালে ধারণা দিয়ে যাই। ঠিক আছে, এই গেল বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এরপরে আছে আমাদের স্ট্রাইক থ্রো, দেন সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। ওকে, লেট মি এক্সপ্লেইন ইট। স্ট্রাইক থ্রো টুলটা হলো জাস্ট কোনো একটা লেখাকে কেটে দেওয়া। শব্দটা থাকা খুব জরুরি, কিন্তু এটার কোনো ভ্যালু নেই, এরকম কোনো শব্দকে যদি কেটে দিতে চান সেজন্য এই টুলটা ব্যবহার করা হয়। এটার পারফেক্ট উদাহরণ আমি দেখাচ্ছি। ওকে, ফর এক্সাম্পল এখন বিষয়টা দেখেন যে সোহান অত্র স্কুলের একজন আদর্শ ছাত্র অথবা ছাত্রী ছিল। এখানে সোহান বলতে ছেলে মানুষের কথা বলা হয়েছে, মানে ছেলে স্টুডেন্টের কথা বলা হয়েছে, সেজন্য অবশ্যই সে ছাত্র। বাট এটা একটা স্কুলের ক্ষেত্রে হওয়ার জন্য এটা অবশ্যই প্রিন্টেড ডকুমেন্ট বা কম্পিউটার ডকুমেন্ট, যেখানে ছাত্রছাত্রী সবাই থাকে। বাট এই কাগজটা যার উদ্দেশ্যে যাবে সেটাই হবে তার মুখ্য উদ্দেশ্য। সেজন্য আমরা ছাত্রীটাকে কেটে দেবো না, ছাত্রীটার ভ্যালু নাই বোঝাতে আমরা এই স্ট্রাইক থ্রো টুলটা ব্যবহার করবো। অর্থাৎ তার মানে সোহান অত্র স্কুলের একজন আদর্শ ছাত্র ছিল। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো কাজ। এরপরে আমরা আসবো সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো কিছুর এক প্রকার ফুটনোটের মতোই। ফুটনোটকে আমরা এটা পরে জানবো, যারা অনলাইনে আর্টিকেল পড়েন তারা এই বিষয়ে অবগত থাকবেন। তো ফুটনোট হলো কোনো কিছুর নিচে ছোট করে ডিসক্রিপশন বা বিবরণ দেওয়া থাকে। যাই হোক, তো আমি যদি লেখাটাকে, এটা আমার ফর এক্সাম্পল বয়স, এটা আমি যদি ছোট করে দিতে চাই, সেজন্য আমি এটা সাবস্ক্রিপ্টে ক্লিক করবো, তাহলে এটা আমার পায়ের কাছে চলে যাবে, লেখার পায়ের কাছে। তার মানে এটা
সোহানের বয়স 18 এরকম কিছু একটা বোঝাবে। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এরপরে একইভাবে সুপারস্ক্রিপ্ট, ফর এক্সাম্পল আমরা যখন কোথাও ডেট লিখি, ফর এক্সাম্পল 16th ডিসেম্বর 2024, সরি। তো এই যে টিএইচ এটা অটোমেটিক উপরে গেছে ডেটের জন্য, বা আমরা যদি কোনো ম্যাথে ক্যালকুলেশনের জন্য পাওয়ার বা কিউব হিসাবে ব্যবহার করতে চাই, ফর এক্সাম্পল 2 এর উপরে স্কোয়ার দেবো, তো স্কোয়ার দেওয়ার জন্য আমরা 2টাকে সিলেক্ট করবো, দেন সুপারস্ক্রিপ্টে ক্লিক করবো, তাহলে এটা স্কোয়ার হিসেবে মাথার উপরে চলে যাবে। এই হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। এরপরে আছে আমাদের টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। তো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি বিষয়টা কি, এটার জন্য আমাদের লেখার সাইজটা একটু বড় করে নিতে হবে, একটু বোল্ড করে নিতে হবে। তো টেক্সট ইফেক্ট টাইপোগ্রাফি এক প্রকার সুন্দর এডিটিং এর মতো, যেভাবে আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে সুন্দর করে একটি লেখা ডিজাইন করি, সেটার মতোই সিমিলার কিছু ফরম্যাট তৈরি করতে পারবেন, অথবা এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, চাইলে এগুলো থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন। অথবা আপনি এখানে কিছু ম্যানুয়ালি অপশন দেওয়া আছে, যেমন আউটলাইন কালার কি দিবেন, দেন শ্যাডো দিবেন কি দিবেন না, দেন রিফ্লেকশন দিবেন কি দিবেন না, এগুলো আপনার ডিজাইন বা চাহিদা ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। আপনি যেভাবে দরকার আপনি সেভাবে এগুলো নিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি ক্লিক করে চুজ করে নিতে পারেন। এটাই হলো টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। এরপর আছে আমাদের হাইলাইট কালার। কোনো শব্দ যদি আপনার কাউকে জানানো খুব জরুরি মনে হয়, অতটুকু শব্দ বা লেখা সিলেক্ট করবেন, দেন এখান থেকে হাইলাইট অপশন থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে এখানে হাইলাইট করে দিতে পারবেন। ফলে ডকুমেন্ট ওপেন করলে আপনার যে কেউ সহজে হাইলাইট কালারের ফলে নির্দিষ্ট হাইলাইট করা শব্দগুলো পড়তে পারবে। এই হচ্ছে হাইলাইট। এরপর রয়েছে আমাদের ফন্ট কালার। তো ফন্ট কালার রয়েছে আমাদের লেখার যে ফেসের কালার, অর্থাৎ এই যে ব্ল্যাক যে ডিজাইন গুলো রয়েছে, ব্ল্যাক যে কালার, এই কালারটা পরিবর্তন করে দিবে। আমরা যদি কোনো লেখা বা শব্দ সিলেক্ট করি, দেন এখান থেকে ফন্ট কালার থেকে যে কোনো একটি কালার নির্বাচন করি, সেই কালারটা আমাদের ফেসের উপর বসে যাবে। তো এটা হচ্ছে ফন্ট কালার। এখানে কিছু কালার দেওয়া রয়েছে, অথবা আপনি এখান থেকে মোর কালার থেকে ম্যানুয়ালি কালার সাজিয়ে নিতে পারবেন, কতটুকু লাইট বা কেমন প্রয়োজন সেই অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। এই গেল আমাদের ফেজ 2। তো চলুন ফেজ 3 সম্পর্কে জানা যাক। ফেজ 3 প্রথম অপশন হচ্ছে বুলেটস, অর্থাৎ আপনি ফর এক্সাম্পল আমি সেই অনুযায়ী একটি ফরম্যাট তৈরি করে নেই আগে। ওকে, তো প্রথমে আমাদের যে টুল রয়েছে সেটি হচ্ছে বুলেট। তো বুলেট সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। ফর এক্সাম্পল কোনো কিছুর এখানে উদাহরণ বোঝাচ্ছেন, বা কোনো একটা কিছুর যেগুলো অ্যাবিলিটি থাকাটা জরুরি বা আছে এমন কিছু যদি উদাহরণ টানেন, সেজন্য যদি এগুলো সুন্দর করে মার্কিং করে দিতে চান, সেজন্য আমরা বুলেট টুল ব্যবহার করতে পারি। যেমন এখানে কয়েকটা সিম্বল রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি সিম্বল নিয়ে নিতে পারি। তো ফর এক্সাম্পল এই সিম্বলটা এনাফ বেস্ট হবে। তো এটাই হচ্ছে আমাদের বুলেটের কাজ, ঠিক আছে। এরপরে আছে আমাদের নাম্বারিং। নাম্বারিং হচ্ছে আমাদের যে কোনো কিছু বা এরকম এক্সাম্পল অথবা প্যারাগ্রাফ মার্কিং এর জন্য কাজে দিবে। ফর এক্সাম্পল এখানে আমাদের 3টা প্যারাগ্রাফ আছে, এই 3টা প্যারাগ্রাফ যদি সুন্দর করে মার্কিং করতে চাই, তাহলে সেজন্য আমরা এখান থেকে এখানে কিছু ক্যাটাগরি আছে, যেমন রোমান সংখ্যা এবিসিডি 1 2 3 দশমিক দেওয়ার পর অথবা ব্র্যাকেট দেওয়ার পর যেটা দরকার সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে এগুলো এভাবে সুন্দর করে মার্কিং হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নাম্বারিং টুলের কাজ। এরপর আছে মাল্টি লেভেল লিস্ট। এখন দেখেন মাল্টি লেভেল লিস্টটা আসলে কেমন। লেখাগুলো সিলেক্ট করার পর মাল্টি লেভেল লিস্ট থেকে এখান থেকে যে অপশন সিলেক্ট করবেন, এখানে আমাদের উদাহরণ সহ দেখা আছে সাব প্যারাগ্রাফের ভিতর প্যারাগ্রাফ কিভাবে ডিসপ্লে হবে, নাম্বারিং হবে কিভাবে, এটা আমাদেরকে দেখানো হয়েছে। তো এখান থেকে যেটা খুশি সিলেক্ট করবেন, দেন আমাদের নাম্বারিং গুলো ঠিক সেভাবে হয়ে যাবে। ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের নাম্বার 1 আসছে, দেন সেকেন্ড প্যারাগ্রাফ রোমান সংখ্যায় আই, এবং থার্ড সাব প্যারাগ্রাফ যেটা আসছে সেটা হচ্ছে এ কে স্মল লেটার এ দিয়ে শুরু হয়েছে। তো এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। তো এরপর রয়েছে আমাদের ডিক্রেজ ইনডেন্ট। ডিক্রেজ ইনডেন্টটা হলো ফর এক্সাম্পল আমাদের এই যে সাব প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফটা এটা হচ্ছে ডকুমেন্ট শব্দটা কি এটা বোঝানোর জন্য আমাদের এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে। অর্থাৎ একটি প্যারাগ্রাফের ভিতরে একটা নতুন শব্দের কারণে আরেকটা নতুন প্যারাগ্রাফ সংযোজন, অর্থাৎ এটা আমাদের সাব প্যারাগ্রাফ। তো এটা অবশ্যই একটু ভিতরে রাখা উচিত,
না হলে এটি এটি বরাবর দুইটা একই লেভেলের প্যারাগ্রাফ মনে হবে। যেহেতু এটা একটি সাব প্যারাগ্রাফ, তাই এটাকে একটু ভেতরের দিকে অর্থাৎ ডান পাশে চাপ দিয়ে রেখে দিতে হবে, তবেই মনে হবে সাব প্যারাগ্রাফ। তো সেজন্য আমরা এই পাশে ইনক্রিজ ইন্টেন্ট যে বাটন রয়েছে এটিতে ক্লিক করলে ভেতরে চলে যাবে, যার ফলে এখন মনে হচ্ছে যে এটি আমাদের সাব প্যারাগ্রাফ, অর্থাৎ একটি প্যারাগ্রাফের ভিতরে আরেকটি প্যারাগ্রাফ। আর একইভাবে যদি আমরা বাম পাশে ডিক্রিজ ইন্টেন্টে ক্লিক করি তাহলে এটা একইভাবে বাম পাশে চলে আসবে। এবং এরপরে রয়েছে আমাদের একটি শর্ট টুল। চলুন শর্ট টুলের কাজটা একটু দেখে নেওয়া যাক। তো ফর এক্সাম্পল এখানে আমি কিছু শব্দ, কিছু গণিত বা কিছু এলোমেলো জিনিস আমি লিখে রেখেছি, এগুলোকে সুন্দর করে সাজাইতে হবে। যেমন শুধু যখন নাম্বারগুলো আসবে যেন উপরে নাম্বারগুলো আসে এবং নিচের দিকে আমাদের নামগুলো আসে, এবং নামগুলো সুন্দর করে শর্ট হবে। যেমন প্রথমে এ সিরিয়ালের নামগুলো থাকবে, পরে বি সিরিয়াল, পরে সি, পরে টি, এভাবে সুন্দর করে সাজানো থাকবে। তো সেজন্য আমাদের এই শর্ট টুল ব্যবহার হয়। এজন্য আমরা যেগুলোকে সুন্দর করে ধারাক্রমিক অনুযায়ী সাজাতে চাই সেগুলো সিলেক্ট করে নেব, দেন শর্ট টুলে যাব। এখান থেকে আমরা যেহেতু একটু লেখাকে সিলেক্ট করে নেব, এখানে বাই ডিফল্ট প্যারাগ্রাফ থাকবে, সুতরাং প্যারাগ্রাফই সিলেক্ট করবেন। এবং আপনারা প্রাধান্য দিবেন কিসে, টেক্সটে নাকি নাম্বারে? আমরা নাম্বার দেবো, তাহলে নাম্বারগুলো উপরে আসবে। দেন অ্যাসেন্ডিং রেখে, অ্যাসেন্ডিং হয়েছে আপনার শুরু থেকে শেষে যাবে এবং ডিসেন্ডিং হয়েছে শেষ থেকে শুরু হবে। অর্থাৎ অ্যাসেন্ডিং দিলে 0 থেকে 9 পর্যন্ত যাবে, 0 1 2 3 4 5 এইভাবে, আর ডিসেন্ডিং দিলে 9 8 7 6 5 এইভাবে আসবে। তো আমরা যেহেতু সুন্দর করে সাজাতে চাই সেজন্য অ্যাসেন্ডিং দেবো, দিয়ে ওকে করব। এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে শর্টে যাবেন। শর্টে যাওয়ার পর ফর এক্সাম্পল আপনার যদি নাম্বারটাকে প্রাধান্য যেটা দিবেন সেটাকে আপনি রাখবেন উপরে, অর্থাৎ যেটা আপনার অপশনাল, যেটা আপনার সেকেন্ডারি পারপাস হবে। যেমন আমার নাম্বারটা হবে সেকেন্ডারি পারপাস, মানে নাম্বার পরে দেখালে আমার সমস্যা নাই। আর যদি বলেন নাম্বার আগে দেখাইতে হবে তাহলে আপনার সেকেন্ডারি পারপাস হবে টেক্সট। সেজন্য আপনি যদি নাম্বার উপরে দরকার হয় সেজন্য এটাকে টেক্সট সিলেক্ট করবেন, দেন ওকে করবেন, তাহলে যাবে নাম্বার উপরে। আর যদি আপনার লেখা আগে দরকার হয় তাহলে এখানে চুজ করবেন নাম্বার, তাহলে অটোমেটিক লেখাগুলো উপরে যাবে। তো এই হচ্ছে শর্ট। তো এই হচ্ছে আমাদের শর্ট টুল। এবং এরপরে আছে একটি শো হাইট। এই টুলটার কাজ অনেক আছে, বাট এই টুলটার এখন খুব বেশি আহামরি কাজ বুঝতে পারবেন না, তবে একটা স্যাম্পল আমি বুঝাই। ফর এক্সাম্পল এটা আমাদের হচ্ছে মেইন হেডলাইন, তো এটাকে আমি লেখাটাকে হাইড করে দেব। তো ফর এক্সাম্পল এই লাইনটাকে আমি হিডেন করে দিলাম এবং আরও হিডেন ক্যারেক্টার লুকায় রাখছি আমি, বা গুরুত্বপূর্ণ কোনো মেসেজ কাউকে দিতে চাচ্ছি। নর্মাল ভাষায় সে যদি ডকুমেন্টটা ওপেন করে সে এমন দেখবে, বাট যখন সে শো হাইড টুলে একটা ক্লিক দেবে তখন যত গুরুত্বপূর্ণ হিডেন লাইন বা হিডেন ক্যারেক্টার রয়েছে সবগুলো রিভিল হয়ে যাবে। যেমন এখানে লিখছিলাম ইয়ার র্যান্ডম প্যারাগ্রাফ, এটা চলে আসছে। এবং এই যে কিউ দ্বারা এটা বোঝাচ্ছে যে একটা আপনার প্যারাগ্রাফের শেষ লাইন বা একটা লাইনের শেষ, এটা বোঝানো হচ্ছে। আর যে এক একটা স্পেসের পরিবর্তে এখানে ডট দেখানো হচ্ছে, এগুলো যত হিডেন ক্যারেক্টার রয়েছে রিভিল হয়ে যাবে সামনে। এই হচ্ছে শো হাইড টুলের কাজ। তো এটাকে আবারও ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আবারও চলে যাই, লেখাটাকে রিভিল করে নিয়ে আসি। এরপরে সেকেন্ড লাইনে প্রথম যেটি রয়েছে এটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে লেখার শুরু হবে বাম পাশ থেকে, যেটা আমাদের বাই ডিফল্ট অটোমেটিকই সমস্ত ইংরেজি বাংলা লেখায় বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে যায়। এরপরে রয়েছে আমাদের সেন্টার অ্যালাইন, অথবা কন্ট্রোল ই প্রেস করলে সেন্টারে যাবে, আর কন্ট্রোল এল চাপলে বা পাশে চলে আসবে, আবার কন্ট্রোল ই চাপলে ডান পাশে চলে যাবে, সরি মাঝামাঝি অবস্থায় চলে যাবে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন। এবং ডান পাশে নিয়ে যাওয়ার জন্য চাপবেন কন্ট্রোল আর, অথবা এখান থেকে ডান পাশের সিম্বলে ক্লিক করে দিবেন, তাহলে আপনার লেখার অ্যালাইনমেন্টটা ডান পাশে চলে যাবে। এই হলো আপনাদের অ্যালাইনমেন্ট। এরপরে আছে আমাদের আরেকটি অ্যালাইনমেন্ট, সেটি হলো জাস্টিফাই। আপনারা যারা পত্রিকা পড়েন বা বই পড়েন একটা জিনিস অবশ্যই নোটিস করবেন যে বইয়ের শুরুতে যেরকম এরকম বরাবর একদম সমান লেখা থাকে, শেষের দিকেও দেখবেন যে বরাবর সমান লেখা থাকে, সুন্দর করে দেখতে ভালো লাগে। বাট আমি এখানে যেটা লিখছি কোনো শব্দ এখানে শেষ হয়েছে, কোনো শব্দ এখানে, কোনো শব্দ এখানে, কোনো শব্দ এখানে, মানে লাইনের অ্যালাইনটা ঠিক নেই, শেষ লাইনের অ্যালাইনটা ঠিক নেই। এটাকে ঠিক রাখার জন্য আমরা লেখাগুলো সিলেক্ট করবো, দেন এখান থেকে জাস্টিফাই ক্লিক করবে, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসে। এটার মাধ্যমে হবে কি লেখাকে সুন্দরভাবে সাজাতে মাঝখানে যতটুকু গ্যাপ প্রয়োজন সেটা সফটওয়্যার আপনাকে অটোমেটিক দিয়ে এরকম সুন্দর একটা ভিউ
দিয়ে দিবে আপনাকে। তো এই গেল জাস্টিফাই। তো এখন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ হচ্ছে এখানে আপনার সবার শেষে যে অপশন রিমুভ স্পেস, এটাকে যদি আমি স্পেস রিমুভ করি তাহলে লেখা আসবে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। এখানে যদি ক্লিক করেন নির্দিষ্ট প্যারাগ্রাফের পর আপনার একটি করে নির্ধারিত গ্যাপ তৈরি হবে, এবং অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের শুরুতে কিছু পরিমাণে গ্যাপ নির্ধারণ হবে। এবং এখানে লিস্ট থেকে যে গ্যাপের পরিমাণটা দেখতে পাচ্ছেন 1.0, 1.15, 1.5, 2.0 এটসেট্রা। তো এগুলো হচ্ছে আপনার এক একটা লাইনের প্রতি গ্যাপ। এক একটা লাইন শেষ হবে সেই লাইনের মাঝে কতটুকু গ্যাপ থাকবে বা ফাঁকা জায়গা থাকবে সেটা নির্ধারণ করা যাবে। তো এই গেল লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এরপরে আছে আমাদের হচ্ছে শেডিং। আমরা ফেজ 2 এ দেখেছিলাম হাইলাইট কালার এবং ফন্ট কালার, এবং এখানে আরেকটি কালার রয়েছে যেটি হচ্ছে শেডিং। তো ফন্ট কালার আমরা জানি লেখার ফেসের কালার, এবং হাইলাইট কালার নির্দিষ্ট কিছু জায়গার কালার যেটা শুধুমাত্র ততটুকু হাইলাইট হবে, এবং শেডিং যে কালারটি রয়েছে লেখা যতদূর পর্যন্ত যাবে বা যেতে পারে ততদূর পর্যন্ত আমার পুরো কালার হয়ে যাবে। তো শেডিং অপশন থেকে আমি এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নিলাম। ফর এক্সাম্পল এখানে একটু ডিপ ব্লু দিলাম, এবং ফন্ট কালার আমি হোয়াইট করলাম। দেখতে পাচ্ছেন আমার লেখা যতদূর পর্যন্ত যাওয়ার সম্ভাব্য ছিল ততদূর পর্যন্ত আমাদের শেডিং কালার হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের শেডিং কালার। তো এরপর রয়েছে বর্ডার। আসলে বর্ডার টুলটা একটু আমাদের পরে শিখতে হবে, অর্থাৎ এই টুল যে বিষয় নিয়ে কাজ করবে সেই বিষয় এখনো আমরা জানি না। এই টুলটা আমাদের ট্যাবল নিয়ে কাজ করে। ট্যাবল টুল আমাদের রয়েছে ইনসার্ট ট্যাবে। তো আমরা যতক্ষণ পর্যন্ত ইনসার্ট ট্যাবে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই বর্ডার টুলের কাজ শিখতে পারবো না। তো আপাতত আমি এটাকে স্কিপ করে গেলাম। তো এরপরে কিছু দেওয়া রয়েছে এখানে, কিছু ফরম্যাটের অর্থাৎ কিছু টেমপ্লেট দেওয়া আছে লেখার কেমন ক্যাটাগরি হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করে দেন কালার, এখান থেকে আমি ব্ল্যাক করে দেই। আর এরপরে এখানে যে কয়েকটা ফরম্যাট দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে কোনো একটা ব্যবহার করে সেই রকম ইফেক্ট প্রয়োগ করতে পারেন এখানে, অথবা আপনি নতুন করে যদি একটা ফরম্যাট বানান, ফর এক্সাম্পল আমি ইটালিক করলাম। তো যদি চান এই ফরম্যাটটা আপনার পরবর্তীতে কোনো ডকুমেন্টে লাগতে পারে বা লাগবে, সচরাচর এইরকম ফরম্যাটেই বানানো লাগে আপনাকে, তাহলে কি করতে পারেন এই পুরো স্টাইলটা আপনি বানানোর পর কালার যা যা করা দরকার করার পর আপনি যদি চান এটাকে সেভ করে রাখতে পারেন এখানে এই টেমপ্লেট লিস্টের ভিতরে। তো এখানে আসার পর ডাবল ডাউনেরতে ক্লিক করার পর আপনি এখানে ক্রিয়েট এ স্টাইল অপশন পাবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে স্টাইল নেম দিতে বলবে। ফর এক্সাম্পল মাই ফরম্যাট, আমি এটা লিখলাম, দেন এখানে আমার প্রিভিউ দেখাবে। তারপর এটাকে যদি আমরা ওকে করি তাহলে আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের কোথাও দরকার হয় এটা প্রয়োগ করা, ফর এক্সাম্পল আমাদের এই প্যারাগ্রাফে ওই রকম ফরম্যাট দরকার, কষ্ট করে আর আমরা এখান থেকে বানায় নেব না, জাস্ট এখানে লেখাগুলো সিলেক্ট করার পর এখানে ক্লিক দিলে আমাদের ওই রকম হয়ে যাবে। অথবা আমরা এটার বিকল্প আরো একটা কাজ শিখেছিলাম ফেজ 1 এ, যেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। সেম টু সেম, দুইটারই মিনিংটা একই, বাট কাজ দুই পন্থায় অর্থাৎ দুই রকম ভাবে করা হয়। তো এরপর আমাদের ফাইনাল ফেজে চলে যাব। এরপরে আছে আমাদের ফেজ 4। এখানে আছে হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এন্ড সিলেক্ট। তো আমি এগুলো ক্লিয়ার অল ফরম্যাটিং করে নিচ্ছি। তো এখন প্রথম যে অপশন রয়েছে ফাইন্ড, যদি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপি তাহলে বাম পাশে আমাদের নেভিগেশন উইন্ডো ওপেন হবে। বাই ডিফল্ট এমন থাকবে, যদি যখন কন্ট্রোল এফ চাপবো তখন আমাদের এইরকম অপশন চলে আসবে বাম পাশে নেভিগেশন। অথবা ফাইন্ড ক্লিক করলে আপনি এখানে ফাইন্ড অপশন পাবেন। এখানে ফাইন্ডার আরো কিছু অ্যাডভান্স রয়েছে, এগুলো অ্যাডভান্স নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা আপাতত বেসিক গুলো শেষ করি। তো এখানে আমাদের ফাইন্ড সেকশন, এখানে যদি আমরা যে শব্দটাই লিখবো সেই শব্দটা আমাদের পুরো ডকুমেন্টে খোঁজার চেষ্টা করবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে পেজ শব্দটা খুঁজে বের করবো কত জায়গায় রয়েছে। দেখতে পাচ্ছেন পেজ আমাদের 6 জায়গায় রয়েছে, 6 জায়গায় হাইলাইট হয়ে গেছে, এবং কোন কোন লাইনে রয়েছে সে লাইনের শুরু থেকে শেষ মোটামুটি কিছু অংশ এখানে হাইলাইট করা হয়েছে। চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, যখন যেটাতে দরকার সেখানে ক্লিক করলে আপনাকে সেই জায়গায় শিফট করা হবে। তো এটা হচ্ছে ফাইন। এরপরে রয়েছে রিপ্লেস। আপনি যদি রিপ্লেস করতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ অথবা রিপ্লেস বাটনে ক্লিক করতে পারেন আপনার যেখানে খুশি। তো আমি কন্ট্রোল এইচ চাপলাম। তো রিপ্লেস এখানে হচ্ছে প্রথম কি শব্দ দিয়ে খুঁজবেন। আমরা যেহেতু পেজ দিয়ে খুঁজেছিলাম সেজন্য আমরা পেজ শব্দটাই লিখবো। এখানে আমরা জানি পেজ 6টা জায়গায় রয়েছে, পুরো 1 2 3 4টা প্যারাগ্রাফের ভিতরে, 4টা না 3টা প্যারাগ্রাফের ভিতরে পেজ রয়েছে 6 জায়গায়। তো এরপর আমরা এখানে সেই শব্দটা লিখবো। এখানে যে শব্দ দিয়ে আমরা রিপ্লেস করাতে চাবো শব্দটা, ফর এক্সাম্পল আমরা এখানে পেজের পরিবর্তে লিখবো গুগল শব্দটা আমরা রিপ্লেস করে দেবো। তো প্রথম রয়েছে এই বাটনটা, আমরা আমাদের অ্যাডভান্স, এটা আমরা স্কিপ করবো আপাতত।
প্রথম রয়েছে রিপ্লেস, প্রথম যে শব্দটা পাওয়া যাবে সেটাকে খুঁজে সেটাকে রিপ্লেস করে দিবে। যেমন প্রথম শব্দ খুঁজে বের করলো এখানে, তো এটাকে যদি আমি রিপ্লেসে ক্লিক করি এটা রিপ্লেস হবে। একইভাবে যদি একসাথে সবগুলো রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস অলে দিবেন, অথবা ধরেন যে আমার এই শব্দটা রিপ্লেস করার প্রয়োজন নেই সেজন্য আপনি ফাইন্ড নেক্সট দিবেন, পরবর্তী টার্গেটে যাবে। আবার ওইটা প্রয়োজন না হলে আবারও পরবর্তী টার্গেট, দেন রিপ্লেসে ক্লিক করবেন, তাহলে রিপ্লেস হয়ে যাবে। আর যদি সবকিছু রিপ্লেস করা লাগে দেন রিপ্লেস অলে ক্লিক করবেন, তাহলে সবকিছু রিপ্লেস করে দিবে। এখন যদি আমরা গুগল দিয়ে খুঁজি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গুগল সেম 6টা জায়গায় খুঁজে পাওয়া গেছে। এবং এখানে রয়েছে সিলেক্ট, সিলেক্ট রয়েছে আমাদের 3 প্রকার। তো আমি সিলেক্টের উদাহরণ দেওয়ার জন্য আমি একটা ফরম্যাটটা সেই অনুযায়ী সাজিয়ে নেই। ওকে, প্রথমে সিলেক্ট অল, আমরা যদি সিলেক্ট অলে ক্লিক করি আমাদের যত প্রকার লেখা ফরম্যাট থাকবে সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে। এটা হলো আমাদের প্রথম সিলেক্ট। এরপরে আছে সিলেক্ট অবজেক্ট। এই সিলেক্ট অবজেক্টটা কি জিনিস দেখেন, আমি যদি কোনো নতুন কোনো অবজেক্ট জাতীয় কোনো কিছু নিয়ে আসি, ছবি, স্ক্রিনশট বা কোনো 3D মডেল যেগুলোকে আমি ওয়ার্ডে ইম্পোর্ট করব, সেগুলো যদি সিলেকশনে প্রবলেম করে সেজন্য আমাদের এই টুল ব্যবহার করা হয়। যেমন আমি একটা শেপ নিয়েছি লেখার পিছনে, কিন্তু আমি শেপটাকে কোনোভাবেই সিলেক্ট করতে পারছি না, শুধুমাত্র লেখাই সিলেক্ট হচ্ছে। তো সেজন্য আমরা সিলেক্ট অপশনে যাব, দেন এখান থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে আমাদের কার্সর, যখনই আমরা কোনো অবজেক্টের উপরে আমাদের পয়েন্টারটা নিয়ে আসবো তখনই আমাদের শেপের চেহারা অন্যরকম হয়ে যাবে। তখন যদি আমি মাউসের ড্র্যাগ করে লেফট ক্লিক করে ড্র্যাগ করি তখন আমাদের শেপটা মুভমেন্ট করবে নির্দিষ্ট জায়গায় আমরা যেখানে নেব, ঠিক আছে। আবার এই অবজেক্ট সিলেকশন মোড কেটে দেওয়ার জন্য আপনি জাস্ট যে কোনো জায়গায় পেজের ডাবল ক্লিক করলেই কেটে যাবে সিলেকশন মোড, ঠিক আছে। তো এরপর থার্ড অপশন রয়েছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। ফর এক্সাম্পল ধরেন আমার এখানে যে লেখাগুলো আছে এইরকম লেখা আমার নিচেও রয়েছে, তো আমি চাচ্ছি যে এরকম ফরম্যাট যে জায়গায় যেখানে যেখানে আছে সেই লেখাগুলো আমার সিলেক্ট হবে, সেজন্য আমরা এখানে রাখবো, কার্সরটা সেই ফরম্যাটের ভিতরে রাখবো। দেন সিলেক্ট থেকে আমি যাব সিলেক্ট অল টেক্সট উইথ দ্য সিমিলার ফরম্যাটিং। তো যখনই এখানে ক্লিক করব আমরা পেজ ছোট করলে দেখতে পারবো যে নিচেও আমাদের সেম লেখাগুলো সিলেক্ট হয়েছে। তারপরে আমি যদি চাই যে এগুলো এক ক্লিকে আমি ক্লিয়ার ফরম্যাটিং ডাটা রিমুভ করে দিতে পারবো। তো এটাই হলো সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং টুলের কাজ। এবং ডান পাশে আরেকটি রয়েছে সিলেকশন পেন, এখানে ক্লিক করলে ডান পাশে আরেকটা উইন্ডো ওপেন হবে যেখানে আপনার কিছু যতগুলো অবজেক্ট আপনি নতুন সংযোজন করেছেন সবগুলোর নাম এখানে দেখতে পারবেন। এবং ডান পাশে আই বাটনে ক্লিক করলে এগুলো বন্ধ হবে এবং আবারও ক্লিক করলে এগুলো অন হয়ে যাবে। তো গাইস, ওয়ার্ডের হোম ট্যাবের ছিল এতটুকুই, প্রত্যেকটা টুল আমরা এক্সপ্লেন করেছি। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।